উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, নমস্কার। আমাদের এই জেলার শ্রমিক সংগঠনের সভাপতি, বিধায়ক, দলের জেলার কোঅর্ডিনেটর বিশুদা, আমাদের অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ দুর্গাপুরে উপস্থিত আছেন। বারবার বলা হচ্ছে যে দলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বক্তব্য করেন। আমি যেটা ফিল করছি যে দলের জেলা সভাপতি হিসাবে হয়তো এটা আমার শেষ বক্তব্য, কেননা কাল রাত্রে কলকাতা থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে 18 তারিখ পর্যন্ত কোনো দলীয় সভা বা ট্রেড ইউনিয়নের মিটিংয়ে না যেতে বলা হয়েছে। অপরাধ কি জানি না, কিন্তু বিশুদাকে আমি বলেছিলাম যে যে অবস্থাই হোক না কেন, এর আগের মিটিংয়ে আমাকে বারণ করা হয়েছিল, আমি আসিনি, কিন্তু এই মিটিংয়ে যে পরিস্থিতি হোক না কেন আমি অবশ্যই আসব। স্বাভাবিকভাবেই আজ এসছি এবং বিকেলের মধ্যে যদি জেলা সভাপতি পদ ছাড়তে হয় আমার 2 মিনিট সময় লাগবে না, আমি ছেড়ে দেব। আর পশ্চিম বর্ধমান জেলার নেতাদেরকে আর ভয় দেখিয়ে এভাবে রাখা যাবে না। এটা ঠিক যে আমরা বিধায়ক হয়েছি, দলের সমর্থন নিশ্চয়ই ছিল, দলের সিম্বল ছিল, দলের ভালোবাসা ছিল, কিন্তু আমাদের ব্যক্তিগত ইমেজ এত খারাপ ছিল না যে মানুষ আমাদেরকে ভোট দিত না। আমরা জিতেছি কিছুটা আমাদের ব্যক্তিগত ইমেজের জন্য আমরা জিতেছি, এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আজ মানুষকে যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম, মানুষের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আজ যদি বলা হয় যে না, সে প্রতিশ্রুতি তুমি পূরণ করতে পারবে না, যদি তোমার অধিকারের কথা বলো তাহলে তোমাকে চলে যেতে হবে, তোমার প্রতিশ্রুতি পূরণের জন্য সচেষ্ট হও তাহলে তোমাকে চলে যেতে হবে। ভয়ে 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 কতদিন আর বয়া করে, এক না এক সময় তো সিদ্ধান্ত নিতেই হবে। কি করব? এখন সিদ্ধান্ত নিয়েছি, বললে চলে যাব, কিন্তু মানুষের সঙ্গেই থাকবো, মানুষের বাইরে থাকতে পারবো। আসানসোল কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হলো, অক্লান্ত পরিশ্রম করে আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আসানসোলের মানুষের চাহিদার মতো আমার মন্ত্রীকে, আমার ডিপার্টমেন্টের মন্ত্রীকে গোপন একটা চিঠি দিলাম। গোপন চিঠি দেওয়ার ফল কি হলো? তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, চিঠি দিয়েছো, তোমার জন্য দরজা খোলা আছে, তুমি বিজেপিতে চলে যাও। চিঠি দিয়েছো, তুমি তো বিজেপির কথা বলছো। আমিও বলতে বাধ্য হই তখন যে আপনি যিনি কলকাতায় মিনি পাকিস্তানের কথা বলেছিলেন, যে মিনি পাকিস্তান তৈরি করবে, আপনি আমাকে কেন যাবেন? আপনাকে দেখে কোনোদিন আমরা দলে আসিনি, আর আপনাকে দেখে দল করিও না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছবিটা আছে, ওনাকে দেখে দল করি। কাল থেকে বলছেন ও আমার ভাইয়ের মতো। আপনার ভাই হলে তো মুশকিল, আপনি ভাই হলে তো আসানসোল দুর্গাপুরের মধ্যে ভাগ চাইতে শুরু করবেন। ভাই বললে বলে ভাই আমার ভাগটা আমাকে দিল, আমরা দিতে পারি না, কেন? আপনাদের স্বভাব, এতদিন আপনি লিডার আছেন, লিডারই থাকুন, ভাই হতে হবে না। কেন? ভাই হলে তো বলবেন যে না, ভাইদের একটা অধিকার থাকে, তাহলে গ্রেফাইডে 25টা লোক আমাকেও দিয়ে দাও ভাই, ওই দরকার নেই। আজব পরিস্থিতি। এরকম মনে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি এরা নিয়ে নিচ্ছে যে তৃণমূলে যত লোক দলের কথা বলবে, যত লোক মানুষের কথা বলবে, সবাইকে না চাইলেও টেনে হিচড়ে অন্য দলে পাঠিয়ে দেবে, এরা সিদ্ধান্ত নিয়ে। শুভেন্দু অধিকারী নিয়ে বক্তব্য রেখে দেবে। আরে শুভেন্দু অধিকারী 6 মাস পুলিশ সামনে লড়াই করেছে, তারপর সে নেতা হয়েছে, তার যে তোমার মুখে মারায়।
মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা বলেন সেটা মানায়, তোমার মানায় নাকি? ববি হাকিম বলবে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা, সেটা মানায় না? ওইটা তো ঘটনা যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় পর সবচেয়ে পপুলার লিডার যদি কেউ আছে সেটা শুভেন্দু অধিকারী। এটা তো ঘটনা, তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা উচিত ছিল, যারা নেতারা আছে তাদের উচিত ছিল যে ভুল বুঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়া। এটা উচিত ছিল শুভেন্দু অধিকারীর সাথে বসে আলোচনা করা যে আপনার আবেগ কি আছে, কেন আপনি একটু অন্যরকম কথা বলছেন, এবং যেখানে আপত্তির কথা ছিল সেটা মিটিয়ে দেওয়া। কিন্তু এটা আমাদের মতো ছোট মাপের নেতা আমাদের সমস্যাই মেটায় না, এরা শুভেন্দু অধিকারীর সমস্যা কি মেটাবে? এরা ভাবে অন্য কারো জন্য জায়গা ছাড়, সব আমাদের চাই। আরে ভাই, সরকার দলটাই চলে গেলে তুমি কি নিয়ে রাখলা? দলটাকে বাঁচতে দাও। দলটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মানুষের কথা বলতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে। এই গ্রেফাইটের জন্য জেলা সভাপতি হওয়ার পর অন্তত 20 বার আমাকে আমাদের দলের লোকেরা কথা বলেছে, ধর্মেন্দ্র বারবার লোককে নিয়ে গেছে। আমি আমার ক্ষমতা মতো চেষ্টা করেছিলাম, পারিনি। পরবর্তী ক্ষেত্রে যখন বিশুদাকে আইএনটিটি ইস্যুর দায়িত্ব দেওয়া হলো, আমি ভাবলাম ঠিক আছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শ্রমিক সংগঠনের কাজ উনি করবেন। কিন্তু কয়েক মাসের মধ্যে একটা পরিষ্কার হয়ে গেল যে ওই পদ লোক দেখানো পদ, বাইরের লোককে দেখিয়ে দেওয়া হলো ওই যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর ভেতর থেকে অন্য সিস্টেম তৈরি করে ওনার কথা চলবে। মানে বাইরের লোকের কাছে তুমি খারাপ হও, লোক বলবে যে ভাই আপনি দায়িত্ব আছেন কেন কাজ করছেন না, আর ভেতরে ভেতরে আপনার চলবে না। দলে সে একই জিনিস আমার, দলের সভাপতি আমি, আর সভাপতিকে মেসেজ করে জানিয়ে দেওয়া হলো 18 তারিখ অব্দি আপনি কোনো মিটিং মিছিল করবেন। বিজেপি মিটিং মিছিল করবে, সিপিএম মিটিং মিছিল করবে, আর আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি 18 তারিখ অব্দি একজন নেতার ইচ্ছা হয়নি বলে আমি মিটিং মিছিল করতে পারবো না। আজও কোথাও শুনেছেন এই ধরনের নির্দেশ? কোথাও শুনেছেন যে কোনো মিটিং মিছিল করবেন না? কেন এই মিটিং আজকে আসার আছে, তাই এইভাবে আমার কাটকে দেওয়া। আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে না, অবশ্যই দুটো জিনিস আছে, কেড়ে নিতে পারে। এক, জেলা সভাপতি পদ কেড়ে নিতে পারে, মাইন্ড মেকআপ করেই রেখেছি, পড়ার 1 মিনিটের মধ্যে। দ্বিতীয়, আসানসোল কর্পোরেশনের প্রশাসক করে রেখেছে, সেটাও কেড়ে নিতে পারে। সেটার জন্য মাইন্ড মেকআপ আছে, বলার 1 মিনিটের মধ্যে সে প্রশাসক পদও ছেড়ে দেবে। সেরকম কোনো মোহ নেই। আসানসোলের দুর্গাপুরের মানুষ, তাদেরকে নিয়ে আমরা থাকতে চাই, প্রয়োজন হলে সব ছেড়ে দেবো, কিন্তু মানুষকে আমরা ছাড়বো না। মানুষের সঙ্গে আমরা যে যে জায়গায় আছি অবশ্যই দলের অবদান আছে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, কিন্তু তারপরে যদি কারো আশীর্বাদ আছে এই অঞ্চলের মানুষ। তাই এই অঞ্চলের মানুষের কথা আমাদেরকে বলতেই হবে। এই অঞ্চলের মানুষের অধিকার কথা আমরা বলবোই বলবো। শ্রমিক সংগঠন হবে, আন্দোলন করতে পারে। শ্রমিক সংগঠন যদি আন্দোলন না করে তাহলে শ্রমিক স্বার্থ রক্ষা হবে কি করে? নতুন ভ্যাকেন্সি হবে, ওই তো অঙ্কিতা বলছিল জামাই পাড়া নাকি নাম দিয়েছে, জামাই ইন্ডিয়ান ইউনিটের নাম দিয়েছে। তো আমরা তো সুযোগ সুবিধা পাবো না। আমার তো জামাই আসতে এখন 15 বছর লাগবে, অপেক্ষা করবো না। দাদা দারুণ দিলেন, এরকম হয় নাকি? অবশ্যই এই অঞ্চলে যারা বেকার যুবক যুবতী আছে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যাকেন্সি না থাকলে তো কেউ বলে না, কিন্তু যদি ভ্যাকেন্সি হয় এবং তারপরে এই অঞ্চলে ছেলেরা কর্মসংস্থান না হয়, বাইরের লোকরা এসে এখানে কাজ পায়, তাহলে বিশ্বনাথ পাড়িয়াল কি জবাব দেবেন জনগণকে? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এটা বিজেপিকে হেল্প করা হচ্ছে না, বিরোধীদের হাত শক্ত করা হচ্ছে না। এই পিছনে লজিক একটাই, আমি যেটা বুঝেছি, স্থানীয় ছেলেদেরকে যদি চাকরি দেবেন তার কাছে টাকা পয়সা নিতে পারবেন না, চা দোকানে পান দোকানে বলে। কিন্তু বাইরের লোককে যদি চাকরি দেন, অন্যান্য জেলা থেকে অন্যান্য রাজ্য থেকে লোককে এসে যদি ঢুকিয়ে দেন, তাহলে আপনি কোথায় কি নিলেন না নিলে সে বেচারা ভয়ে বলতে পারবে না, যেন আমার চাকরিটা চলে যাবে। এবং একদিকে যখন আমরা খবর পেয়েছি গ্রেফাইটে লোক ঢুকছে, অন্যদিকে খবর পাচ্ছি কারো দালান 1 তলা থেকে 2 তলা হচ্ছে, 2 তলা থেকে 3 তলা হচ্ছে।
এবং দুটোর মধ্যে কোথাও মিল আছে, এটা তো সবাই বুঝতে পারছে যে একদিকে লোক ঢুকলো আর ওইদিকে ব্যাংক ব্যালেন্স বাড়লো, এটা কি করে হয়? কারো নাম আমি নেবো না, যার নাম নিবি সে হিরো হয়ে যাবে। কিন্তু এই সিস্টেম বন্ধ করতে হবে। এবং গ্রেফাইট থেকে যে লড়াই শুরু হলো, পুরো জেলা জুড়ে এই লড়াই লড়তে হবে, বিশুদাকে এই লড়াই লড়তে হবে, আমরা ওনার সঙ্গে আছি এই লড়াই লড়তে। আপনার তো লড়ার ইতিহাস, আপনি তো একটাও ছিলেন, দুজন ছিলেন, তবু তো দুর্গাপুরে লড়েছে, তখন তো কেউ ছিল না। দাদা জিন্দাবাদ। এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের সমর্থন যখন আপনার সঙ্গে আছে, আমি আমার কথা বলতে পারি। যদি মনে করেন যে আপনার লড়াই আমারও প্রয়োজন আছে, যখন ডাকবেন, আর কোনো বাধা থাকবে না। জেলা সভাপতি থাকবো না, তবুও যদি ডাকেন, প্রশাসক থাকবো না, তবুও যদি ডাকেন, বিধায়ক থাকবো না, তবুও যদি ডাকেন, এই জেলার একটা নাগরিক হিসাবে যখন যখন আপনি ডাকবেন, সবসময় আপনাদের এই লড়াই আপনাদের পাশে থাকবে। এইভাবে বাঁচা যায় না, রাত্রে ঘুম হয় না, মনে এক জিনিস চলছে, কাজে আরেক কাজ করে, ইচ্ছার বিরুদ্ধে সবসময় কাজ করে। আমরা তো দিদিকে দেখে এসেছিলাম, এবং দিদি মানেই আন্দোলন, দিদি মানেই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ, এটাই তো আমাদের আকৃষ্ট করেছিল। সিপিএম এর সরকার যখন ছিল, আমরা সবাই যখন বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ করতাম, মূল কি চিন্তা ছিল, যেখানে অন্যায় হতো দিদি পৌঁছে যেতেন এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতেন। ওনার এই গুণই তো আমাদেরকে আকৃষ্ট করেছিল, এবং সেটার জন্য তো ওনার সঙ্গে আমরা সবাই টিকে আছি। কিন্তু দিদি ভালো থাকলে, দিদি না চাইলে, ওই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শ্রেণী যে নেতারা, তারা নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য যদি আন্দোলন থেকে আমাদের বিরত থাকতে পারেন, অন্যায় দেখার পরে বলেন চোখ বন্ধ করে অন্যদিকে চলে যাও, তাহলে এটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এটার জন্য তো আমরা দলে আসিনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে আমরা নিজেকে গড়েছি, এবং মৃত্যু শেষ দিন অব্দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরা করে যাব, আর কেউ আটকাতে পারবে না। আমি জানি আজকে এই মিটিং এর পর দুটো জিনিস হবে, কিছু লোকের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হবে, আর কিছু লোককে ডেকে ম্যানেজ করার চেষ্টা করা হবে, একটা ফাটল ধরানোর চেষ্টা করা হবে। হয় বিশুদার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমাকে বলবে জিতেন বিশুকে ছেড়ে দে, বা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিশুদাকে ফোন করা হবে, বিশু তুই মালিক হবি, ছেড়ে দে। কিন্তু আমরা বলে দিই এত সোজা না। এই যে আমরা একসঙ্গে এসেছি, এটা আমাদের অন্তরের আওয়াজ, তাই একসঙ্গে এসেছি। কলকাতা থেকে কোনো কৌশল করে আমাদেরকে আলাদা করা যাবে না, একদম। এবং মানুষের সাথে আমরা আমাদের লড়াই করে যাব। আরেকবার বিশুদা এবং তার পুরো টিমকে অভিনন্দন জানিয়ে যে আপনি সঠিক সময়ে সঠিক লড়াই করেছেন, এবং আমরা দোষ স্বীকার করেছি। আরো আগে আমাদের প্রকাশ্য সাপোর্ট করা উচিত ছিল, কিন্তু পদের লোভ হোক, আরো যাই হোক, দলের চাপ থাক, প্রকাশ্য সমর্থন করতে পারি। কিন্তু এখন মুক্ত আছে, এবার যা হবে হবে। ওই উপর ঠাকুর হোক, উপরওয়ালা যে আছে ঠাকুর, তাকে জবাব দেবো, এবং জনগণকে জবাব দেবো, অন্য কাউকে জবাব দেবো। আর কলকাতায় যারা পাকিস্তান, ছোট মিনি পাকিস্তান বানাবার স্বপ্ন দেখে, তাদের কথার জবাবও দেবো না। তারা নিজের মতো করে থাকুক, আমাদেরকে আমাদের মতন করে থাকতে হবে। আমরা কথা দিচ্ছি যে এই জেলাটা যদি পুরোপুরি আমাদের উপর ছেড়ে দেয়, এবং আমাদের কথায় যদি দল চলে, এখানে 9-0 আমরা করে দেখিয়ে দিতে পারি। কিন্তু আমরা জানি এটা করতে দেবে না, দিদি চাইলেও তার নিচে যারা আছে তারা এটা করতে দেবে না, কারণ তারা জানে যে আমরা যদি 9-0 করে দিই, তাহলে তাদের চলবে কি করে, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে কি করে, তাদের আন্দোলন বাড়বে কি করে, তাই তারা এটা করতে দেবে না। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি
ঠাকুর দলে যারা নেতারা আছে তাদেরকে সঠিক বুদ্ধি দাও, যাতে তারা পশ্চিম বর্ধমান জেলায় মানুষের লড়াই করার জন্য এবং মানুষের কথা বলার অধিকার যেন আমাকে বিশুদাকে দুজনকে দেয়, যাতে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তা না হলে সবাই নিজের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন। থ্যাংক ইউ। দাদা জয় হিন্দ। হ্যাঁ ঠিক আছে, দারুণ হয়েছে দাদা। আমাদের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি মহাশয়কে পরবর্তী বক্তা, আপনাদের বহু প্রতীক্ষা, বহু আকাঙ্ক্ষিত, আপনাদের সকলের প্রিয়, আমাদের দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক, আমাদের দুর্গাপুরের কোঅর্ডিনেটর, আমাদের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় বিশ্বনাথ পাইয়ার মহাশয়। আমি দাদা আমার রেকর্ডিং বক্তব্য শুরু করার আগে আমাদের দলের জেলার সভাপতি মাননীয় শ্রী জিতেন্দ্র তেওয়ারি মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে একটা ডেলিগেশন টিম নিয়ে ধর্মেন্দ্র যাদব এবং এখানকার যারা কর্মরত শ্রমিক বন্ধুরা আছে তাদের সকলকে নিয়ে আপনি একটু ম্যানেজমেন্টের সাথে 5 মিনিট কথা বলতে আপনি জানেন একটা টিম উজ্জ্বল মুখোপাধ্যায়, সিনিয়র ট্রেড ইউনিয়ন লিডার সুশীল চ্যাটার্জি, আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনাদের নেতৃত্বে একটা টিম সুশীল দা যাও, ম্যানেজমেন্টের সাথে জলদি উঠো, এই টাইমে আর বসে থাকো না, টাইম অনেকক্ষণ ধরে এই রাজনৈতিক কর্মসূচি চলছে। সুনীল চ্যাটার্জি, অঙ্কিতা চৌধুরী, প্লিজ দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য আপনারা দাদা বস, চুপ কর ভাই, তারা তাদের মূল্যবান বক্তব্য আপনাদের কাছে উত্থাপন করেছে। দীর্ঘদিন ধরে এই গ্রাফাইট ইন্ডিয়া গেটের সামনে আমাদের দলের কর্মী এবং সমর্থকরা আমাদের দলের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে এখানে আন্দোলন করছে। আমরা তাদের সাথে প্রথম দিন থেকে ছিলাম। আমাদের ক্ষোভ, আমাদের লড়াই দলের বিরুদ্ধে নয়, দলের কিছু মানুষ যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিককে পেছন থেকে ছুরি মারছে, শ্রমিকদেরকে পাইয়ে দেওয়ার নাম করে শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদেরকে বঞ্চিত করছে, চাকরি দেওয়ার নাম করে শ্রমিকদের পরিবারগুলোকে প্রতারণা করছে, উপটোগণ নিয়ে বহিরাগত লোকদেরকে নিয়ে এসে চাকরিতে ঢোকানো হচ্ছে। বহিরাগত আমাদের জেলার বাইরে গ্রামীণ এবং প্রান্তিক মানুষ যাদের কাছ থেকে উপটোগণের বিনিময়ে বিভিন্ন কলে কারখানায় চাকরি দিচ্ছে, তার পরিণাম দলকে ভুগতে হচ্ছে। দলের সেই সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। সামগ্রিকভাবে দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। যেদিন দলের পক্ষ থেকে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের দায়িত্ব আমার হাতে অর্পণ করা হয়েছে, আপনাদের মনে আছে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে সবচাইতে বড় রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছিলাম। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিল্প নীতির প্রতিবাদ। দুর্গাপুরের মাটিতে সেদিন ঐতিহাসিক সমাবেশ হয়েছে। হাজার হাজার মানুষের সাক্ষী ছিল ওই রাজনৈতিক ঐতিহাসিক সমাবেশ। কিন্তু দেখেছিলাম পরবর্তীকালে ওই সমাবেশের সাফল্য নিয়ে যতটা না চিন্তিত,
ওই সমাবেশকে পেছন থেকে ছুরি মেরে সমাবেশকে যাতে তার তাৎপর্য এবং গুরুত্বকে যাতে মেলাইন করা যায়, তার জন্য একটা বিকল্প রাজনৈতিক কর্মসূচি সেখানে করা হলো। একই ইস্যুতে একই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা পাল্টা বিকল্প কর্মসূচি ঘোষণা করা হলো। দুর্গাপুরের মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করলো, যেটা কি হচ্ছে। একটা অফিসিয়াল মিটিং হলো, সেটাকে কাউন্টার চ্যালেঞ্জ করার জন্য আরেকটা বিকল্প কর্মসূচি গ্রহণ করা হলো। এর অর্থ কি? মানুষের মধ্যে তখন থেকেই সন্দেহের প্রশ্ন উত্থাপন হতে শুরু করল। বামপন্থীরা একটা রাজনৈতিক বন্ধের ডাক দিয়েছিলেন। গোটা ভারতবর্ষের 56টা গণসংগঠন, আমি তার বিরুদ্ধে জেলার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত মিছিলের ডাক দিলাম। 48 ঘন্টার নোটিশে একটা বিকল্প কর্মসূচি ঘোষণা করা হলো। মানুষ বুঝতে পারছেন না, তাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হলো। বিশ্বনাথ পারিয়ালকে দায়িত্ব দেওয়া হলো, অথচ পাল্টা আরেকটা কর্মসূচি ঘোষণা করার জন্য দলের কেউ কেউ তাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছে। যেখানে আইনটিটিউসির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, একটা পাল্টা কর্মসূচি হচ্ছে যে আরেকটা গোষ্ঠী ডিসিডেন্ট গ্রুপের বারবার দলের নেতৃত্বকে বলার চেষ্টা করেছে। এটা করে কার লাভ হচ্ছে? যদি দলের লাভ হয় তাহলে 100 বার করুন পাল্টা কর্মসূচি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি দলের ক্ষতি হয় তাহলে দয়া করে অনুরোধ করছি এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকতে বলবো। কিন্তু চোরানার সঙ্গে ধর্মের কাহিনী, কেউ কারো কথা শুনতেই চায় না। পাল্টা কর্মসূচি, তারপরে পাল্টা কর্মসূচি। আমরা সাইলেন্ট হয়ে বসে নিলাম। ঠিক আছে ভাই, যারা করতে চাইছেন, কারখানায় থাকতে চাইছেন, শ্রমিক সংগঠন ছাড়তে চাইছে না, যারা এত কামিয়েছে, এত রসে বসে আছে, তারা আরো ভোগ করতে চাইছে, আরো কিছু পাওয়ার বাকি আছে, তাহলে তাদেরকেই দায়িত্ব দিয়ে তাদেরকেই করার সুযোগ করে দিন। আমার কোনো আপত্তি নেই। আমি ঘরে বসলাম, বিধায়ক হিসাবে আমার যেটুকু মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, আমি সেইটুকু কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি। আমি তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলাম। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেত্রী, তিনি আমায় ডাকলেন, ডেকে ফোন করে বললেন, বিশু তোমায় দায়িত্ব নিয়ে এই অন্যায় এবং স্বজন পোষণের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে, কারখানায় কারখানায় যে তাণ্ডব চলছে, যে তোলাবাজি চলছে, শ্রমিকদেরকে চাকরি দেওয়ার নাম করে যারা পয়সা নিচ্ছে, তাদের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আমি তোমার সাথে আছি। নবান্নে বসে 45 মিনিট বৈঠক করে তিনি আমার আশ্বস্ত। আমি বলেছিলাম, যদি আপনি আমায় দায়িত্ব দিচ্ছেন, আপনি আমায় আশ্বস্ত করছেন আন্দোলন করার জন্য, আপনি আপনার কথা মতন দুর্গাপুরের মানুষকে ঐক্যবদ্ধ করে যখন রাস্তায় নেমে আপনার কথা বলতে চাইছি, দলের একটা শ্রেণীর লিডারশিপ তারা আমায় পেছন ধরে টানতে চাইছেন, করতে দিতে চাইছেন। প্রকারান্তে তারা আমায় চ্যালেঞ্জ করতে কিনা জানি না, তারা আমায় বিরোধী ঠিক করতে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে দুর্গাপুরের মানুষের মননে এই ধারণা তৈরি হয়েছে, they are not challenging the authority of Vishwanath Parial, they are challenging the authority of Timothy Mamata Bandyopadhyay, who is the supreme of our state. তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে চ্যালেঞ্জ করছে। কারণ আপনি আমাকে অথরাইজ করেছেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে এই পদে অভিষিক্ত করেছেন, তাই আমি কর্মসূচি গ্রহণ করার জন্য নেমেছি। এরা কাকে চ্যালেঞ্জ করতে চাইছে? আমার পেছন থেকে একটি ধরে টেনে ধরা হচ্ছে। আমি গ্রাফাইটের গেটে সেই দায়িত্ব পাওয়ার পর জেলার সভাপতি হিসাবে মাননীয় মন্ত্রী, শ্রম দপ্তরের মন্ত্রী, তাদের অনুমতি নিয়ে
তাদের সাথে কথা বলে, তাদের সাথে বিস্তারিত আলোচনা করে, আমি একা নই, আমার সাথে দলের দায়িত্বপ্রাপ্ত অনেক কাউন্সিলর ছিলেন, তার মধ্যে অন্যতম ছিল দেবব্রত সাঁই, সবাইকে নিয়ে দলের শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলে গ্রাফাইটের গেটে এসেছিলাম সভা করতে। তার অনুমতি নিয়ে এসেছিলাম জেলার সভাপতি হিসাবে গ্রাফাইটের ম্যানেজমেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবো বলে। সেদিন গ্রাফাইটের গেটের সামনে একটা তাণ্ডব নৃত্য হলো, পৈশাচিক নৃত্য হলো। কারা করলেন? যারা ভিআরএস এর নাম করে টাকা তোলেন, শ্রমিকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। কারখানার গেটে আমাদের কালো পতাকা দেখানো হলো। কারা করলেন? যারা জব সাইটে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে লোক তুলে নিয়ে এসে অর্থের বিনিময়ে চাকরি দেন তারা। এখানে দাঁড়িয়ে শ্রমমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলেন, শ্রমমন্ত্রীর বাপ্পাবাত্য করলেন। কারা করলেন? যারা এখানে চাকরিতে জব সাইট থেকে স্থায়ীকরণ করার নামে যারা শ্রমিকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেন তারা। আমাদের বলা হলো ঢুকতে দেওয়া হবে না। আমি যখন কারখানার গেটে ঢুকছি, আমার মনে হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। গ্রাফাইটের গোল পার্ক থেকে গ্রাফাইটের গেট পর্যন্ত পুলিশ চতুর্দিকে ঘিরে ফেলেছে। দুর্গাপুর বাজার থেকে সাগরবাংলার সেকেন্ড মোড় পর্যন্ত পুলিশ ঘিরে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম আমার কর্মী সমর্থকদের যে ভাই কি এমন হয়েছে, এত পুলিশ কেন নেমেছে? বললো গ্রাফাইটটাকে পুরো পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কারণ আপনি ঢুকছেন। আমি বললাম দল দায়িত্ব, দলের সর্বোচ্চ সুপ্রিম দায়িত্ব দিয়েছে, আমি তাই কারখানার গেটে এসেছি। আমি অযাচিতভাবে কারখানার গেটে কোনোদিন যাইনি, আমি অযাচিতভাবে গ্রাফাইট কারখানার গেটে আসিনি, আমি দুর্গাপুর ইস্পাত প্রকল্পের গেটে অযাচিতভাবে যাইনি। দুর্গাপুরের মাটিতে কান পাতলে শোনা যায়, দাদা আমাদেরকে বাঁচান, দাদা আমাদের রক্ষা করুন, আমাদের পরিবারকে রক্ষা করুন। বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে, তৃণমূল কংগ্রেস করার অপরাধে, আইনটিটিউসি করার অপরাধে, দলের প্রথম দিন থেকে হাতে ঝান্ডা দিয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দেওয়ার অপরাধে আমরা যারা তোমার অনুগামী, আমরা যারা দলের অনুগামী, দলের ভেতরে থেকে সত্যি কথা বলার স্পর্ধা দেখাতাম, আমাদের গেট পাস কেড়ে নেওয়া হয়েছে। আপনি আমাদের বাঁচান, আপনি আমার পরিবারকে রক্ষা করুন, আমাদেরকে জব থেকে বসিয়ে দেওয়া হোক। আমি তাই সেই মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে, মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়ে, দুর্গাপুরের মানুষের সেই আত্মনাদকে সম্মান দিয়ে আমি সেদিন কারখানার দিকে গিয়েছিলাম। কারণ দল আমাকে দায়িত্ব দিয়েছে, দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমায় এরা ঢুকতে দেবে না। শ্রমমন্ত্রী 10 বার ফোন করেছিলেন এখানকার থানার ওসিকে। ম্যানেজমেন্ট বলছে একটা ছোট গেট আছে, ক্যানেল আছে, বলে আপনি ক্যানেল দিয়ে সাঁতরে গ্রাফাইটের ভিতরে ঢুকে যান। বিশ্বনাথ পারিয়ালকে জেলার সভাপতি, বিশ্বনাথ পারিয়ালকে বিধায়ক, বিশ্বনাথ পারিয়ালকে 25 বছরের কাউন্সিলর, বিশ্বনাথ পারিয়ালকে দুর্গাপুরের বিরোধী দলের নেতা, অপোজিশন লিডার অফ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন। গ্রাফাইটের ম্যানেজমেন্ট আর পুলিশের আধিকারিকরা দুজনে মিলে গেছে। যারা কালো পতাকা দেখাচ্ছেন, যারা চুরি করে খায়, শ্রমিকের টাকা আত্মসাৎ করে, জব সাইটের চাকরি বিক্রি করে, যারা গ্রাফাইটের অফিসারদেরকে হেনস্থা করে, ঘাট ধাক্কা দিয়ে গ্রাফাইটের গেট থেকে বের করে দেওয়ার কথা বলে, যারা গ্রামের মানুষের কাছে টাকা নেয়, বেগুসরাই থেকে লোক নিয়ে এসছে, যারা তাদের কাছে টাকা নেয়, তারা বলছে যে ওই চ্যানেল নিয়ে ঢুকতে হবে। আর দল কাদের সমর্থন করে? দল দায়িত্ব দিয়েছে বিশ্বনাথ পারিয়ালকে, আর দল পেছন থেকে সমর্থন করছে ওই চলে দেখছে, চোরদেরকে সমর্থন করছে। আমরা লড়াই শুরু করলাম, কারখানার গেটে লড়াই শুরু হলো, আমাদের ছেলেরাও বুক চিতিয়ে লড়াই শুরু করলেন। লড়াই করতে গিয়ে দেখলাম কিছু করতে গিয়ে সাপ বেরোবে। আমরা কি দেখলাম? একদিকে শ্রমিকরা বাইরের বহিরাগত লোকদেরকে চাকরি দেওয়ার নাম করে যেমন টাকা তুলছে, দলের কোন প্রভাবশালী নেতা
যারা বেনামে ভিতরে ব্যবসা করছে, কোটি কোটি টাকার ব্যবসা করছে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থে চোরদেরকে এখানে বাঁচিয়ে রাখতে চাইছে। কারণ তারা থাকলে তাদের ব্যবসা করতে সুবিধা হবে, আত্মসাৎ করতে সুবিধা হবে, তাই তারা এখানে বাঁচিয়ে রাখতে চাইছে। লড়াই শুরু হলো সেখান থেকে। আমি দিদিকে গিয়ে বললাম, মমতাদিকে গিয়ে বললাম, আমি যে দিদি হাত জোর করে অনুরোধ করে বলছি, হয় কাজ করতে দিন, না হলে দল থেকে অব্যাহতি দিন। দিদি যেদিন টালিগঞ্জে এসেছিলেন, দুর্গাপুরে আমাদের দিকে বসেছিলেন, আমি সেদিনকেও হাত জোর করে করজোরে অনুরোধ করেছিলাম যে আমায় অব্যাহতি দিন, এরা আমায় কাজ করতে দিচ্ছে না, আপনি অন্যদের দায়িত্ব দিন, যারা দায়িত্ব নিতে চাইছে তাদের হাতে দায়িত্ব তুলে দিন, আমার কোনো আপত্তি নেই। আমি দলের দায়িত্বপ্রাপ্ত একজন সৈনিক হিসাবে, দলের একজন সাধারণ কর্মী হিসাবে, দলের একজন সাধারণ স্তরের তৃণমূল স্তরের কর্মী হিসাবে আমি আপনার সাথে ছিলাম, আপনার সাথে থাকবো, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমি আপনার সাথেই লড়াই করব, আপনি যেভাবে নির্দেশ দেবেন আমি লড়াই করব, কিন্তু আমাকে আপনি এই জায়গা থেকে অব্যাহতি দিন। তিনি সেদিন আবার দায়িত্ব দিলেন, তিনি বললেন, না, তুমি দলের শ্রমিক সংগঠন, তুমি ঠিক করে তুমি লড়াইটা করো। আমি বলেছিলাম, আমাদের রমাপ্রসাদ হালদার ছিল 3 নম্বর বড় কমিটির চেয়ারম্যান, তিনি উঠে বললেন যে দিদি আপনি কি করে ভাবছেন যে আমি তখন বলেছিলাম যে বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে, বীরভূম থেকে লোক আসবে, 200 টাকা 190 টাকা বেতন দিয়ে কাজ করাবেন, যাদের পিএফ নাই, ইএসআই নাই, কোনো সুযোগ সুবিধা নাই, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আর আপনি বলবেন কেন দুর্গাপুরের মানুষ ভোট দিচ্ছে না, এটা আপনাকে বুঝতে হবে। তিনি বললেন, কারা এসব করছে, কারা এসব করছে, যারা করছেন তাদের ধমক দিলেন, বাকিদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে সমঝিয়ে দিলেন, বললেন সমঝিয়ে যাও, না হলে কিন্তু ফল ভালো হবে না, ফল ভালো হবে না। আমায় একদিন পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় জিজ্ঞেস করেছিল যে হচ্ছে বিশ্বনাথ, দুর্গাপুরে এরকম কেন ফলাফল হলো? তা আমি বললাম, দুর্গাপুরে কেন ফলাফল হবে না? আপনি লোক নিয়োগ হবে বাইরে থেকে, এখানে যারা জমি দিয়েছে, এখানে যারা হচ্ছে ল্যান্ড ডিসপোজ করেছে, বিনা পয়সায় জমি দিয়েছে কারখানা তৈরি করার জন্য, এই কারখানা থেকে যে হাজার তৈরি হয়, গোপীনাথপুর গ্রামের মানুষকে ভুগতে হয়, সাগরবাংলার মানুষকে ভুগতে হয়, দুর্গাপুরের মানুষকে ভুগতে হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চিমনি থেকে যে কালো ধোঁয়া উড়ে আসে, দুর্গাপুর শিল্পনগরীর মানুষকে ভুগতে হয়। আমরা কালো ধোঁয়া খাবো, শিল্পের হাজার আমরা হজম করব, শিল্পের ধোঁয়া আমাদেরকে হজম করতে হবে। আর হচ্ছে মানুষ আমাদের ভোট দেবে, মানুষ বঞ্চিত হবে, এখানকার ছেলেরা চাকরি পাবে না, বাইরে থেকে লোক আসবে চাকরি করতে, তাহলে কেন মানুষ আপনাদেরকে ভোট দেবে, কেন মানুষ আমাদের ভোট দেবে? আমরা সেদিন বলেছিলাম, দল আবার নতুন করে বললো তুমি দায়িত্ব নিয়ে তুমি ভালো করে করো। আমি বলেছিলাম, দলের এক শ্রেণীর নেতা বালাজিতে আমাদের ছেলেরা আন্দোলন করছিল, বালাজি প্রাইভেট মালিকানা, এত ক্ষমতা, আমাদের ছেলেদেরকে জোর করে বসিয়ে দেওয়া হলো গেট পাস করে নিয়ে, উইদাউট নোটিস, উইদাউট সাসপেনশন, উইদাউট ডিসচার্জ, জোর করে আমাদের ছেলেদেরকে 7 জন ছেলেকে বসিয়ে দেওয়া হলো। দুর্গাপুর ইস্পাত প্রকল্পের ভেতরে যে সমস্ত ছেলেরা কাজ করে, জোর করে গেটে দাঁড়িয়ে তাদেরকে গেট পাস করে নেওয়া হলো। কেন হবে, কেন হবে? রাতুরিয়া অঙ্গপুর জোনে ডিবিসি ইনটেক জোর করে শুধু আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে দল করার অপরাধে তাদের হচ্ছে গেট পাস করে নেওয়া হলো। কেন হবে, কেন হবে আমরা জানতে চাই। এসআরএমবিতে আমাদের হচ্ছে প্রায় 7 থেকে 10 জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের গেট পাস করে নেওয়া হয়েছে। কেন হবে আমরা জানতে চাই, কেন হবে? দুর্গাপুর ডিপ কেমিক্যাল, যেখানে হচ্ছে প্রায় 286 জন হচ্ছে যে কন্ট্রাকচুয়াল লেবার আছে, যাদের গেট পাসের রেনুয়ালের টাইম শেষ হয়ে গেছে, তাদের চাকরি থাকবে কি থাকবে না কেউ দেখার নেই, কেউ তাদের কথা শোনার নেই। শুধু কি আছে, কোথায় ব্যবসা করব, তোলা তুলব, আর হচ্ছে নিজেদের লোকগুলোকে ঢোকাবো, এর বাইরে ভাবার মতন কারো ক্ষমতা নেই। দুর্গাপুর প্রজেক্টে বাইরে বসে পোষ্যদের চাকরির দাবিতে পোষ্যরা লড়াই করছে, অনশন করছে, তাদের সাথে কথা বলার কেউ নেই। তাদের হয়ে কথা বলবে কে? তাদের সাথে কথা বলার একজন প্রতিনিধি চাই, প্রশাসনের কেউ চাই। জোর করে কখনো কোনো মানুষকে হচ্ছে যে দমন করা যায় না, জোর করে কোনো মানুষকে হচ্ছে বাগে আনা যায় না। আমরা ছোটবেলায় পড়েছিলাম
বন থেকে বাঘ তুলে নিয়ে আসা যায়, কিন্তু বাঘের মন থেকে বন তুলে নিয়ে আসা যায় না। গায়ের জোরে মানুষকে সামান্য ভয় দেখানো যায়, কিন্তু হচ্ছে তাকে দমিয়ে রাখা যায় না। অদ্ভুত ব্যাপার। আমরা যখন দলের মিত্রের ভেতরে যখন কথা বলছি, প্রথম থেকেই বিজেপির তকমা সাটিয়ে দেওয়া হচ্ছিল। আমরা নাকি বিজেপি হয়ে গেছি, আমরা নাকি বিজেপি হয়ে গেছি। সত্যি কথা বললেই বলছে বিজেপি হয়ে গেছি। আমি যেদিন থেকে দলের দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই দলের যে সাংগঠনিক করুণ অবস্থার কথা বারবার দলের নেতৃত্বকে বলার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে বারবার আমাদের গায়ে বিজেপির তকমা আটকে দেওয়া হয়েছে, সাটিয়ে দেওয়া হয়েছে। বিজেপির তকমা লাগিয়ে দিয়ে বলে ও তো বিশ্বনাথ পারিয়াল বিজেপিতে চলে যাবে, সেই জন্য হচ্ছে যে ওই ধরনের কথা বলছে। আর যারা রাত্রিবেলায় গিয়ে তোলা দেয়, যারা হচ্ছে পদলেহন করে, যারা প্রেম পাঠ করে, মিথ্যে কথা বলে, জোচ্চুরি করে, দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে মানুষের সাথে নারীর সম্পর্ক নেই, তারা হচ্ছে দলের 1 নম্বর, তারা দলের 1 নম্বর। সেই জন্যই আমাদেরকে হচ্ছে যে বলতে হচ্ছে, কারণ সামনে নির্বাচন। মমতা দিকে গিয়ে যারা রিপোর্টিং করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি তারা ভুল রিপোর্টিং করছেন। লোকসভা নির্বাচনের আগে তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন কি হবে পশ্চিম বর্ধমান জেলায়। আমি বলেছিলাম নিশ্চিত পরাজয়। এই সত্যি কথাটা আপনার মুখের উপরে বললাম, কারণ কালকে যখন রেজাল্ট বেরোবে আপনি যদি বলেন বিশ্বনাথ তুমিও মিথ্যে কথা বললে, আমি সেটা শুনতে চাই না। তাই সত্যিটা আপনাকে বললাম, বাস্তবে সেটাই হয়েছে। কারণ আমি বুঝেছিলাম পৌরসভা নির্বাচনের সময় যে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে, কারণ গ্রাউন্ড লেভেলে যারা হচ্ছে কাজ করেছে মানুষ তাদের উপরে বিতস্ত্রস্ত, তাদের কাজকর্মে বিতস্ত্রস্ত, তাই মানুষ হচ্ছে ক্ষেপে আছে। আমি সেটা দেখেছিলাম পৌরসভা নির্বাচনের পর, তাই সেই সত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু সত্যটাকে যখনই বলতে গেছি তখনই আমার গায়ে বিজেপির লেভেল আটকে দেওয়া হয়েছে, বিজেপির লেভেল আটকে দেওয়া হয়েছে। বারবার দায়িত্ব দেওয়া হচ্ছে, বারবার পেছন ধরে টানা হচ্ছে। কেন, কোন কারণে, কি কারণে? হয় কাজ করতে দিন। আমি তো বলছি যে আমাকে দায়িত্ব দিতে হবে না, আমায় ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমি আপনাদের বিরোধিতাও করব না, আমি আপনাদের বিরুদ্ধে অন্য দলও করতে যাব না। আমি চুপ করে বসে থাকবো, আপনারাই করুন। যাদের দায়িত্ব দিচ্ছেন তাদেরকেই করতে বলুন, কিন্তু যেন মানুষের ভালো হয়, মানুষের উপকার হয়, মানুষের যেন কাজ হয়, মঙ্গল হয়। মানুষের ক্ষতি করবেন না, মানুষের ক্ষতি করবেন না। তাহলে কেন এদেরকে সমর্থন করা হতো? কেন চোরদেরকে সমর্থন করা হতো? কোন কারণে? আমি 3 দিন আগে ফেসবুকে ছেড়েছি যে গ্রাফাইটের গেটে সভা হবে মমতাদির সাথে কথা বলার পর। 3 দিন আগে, 2 দিন আমায় কেউ কিছু বললেন না। গতকাল রাত থেকে ফোনের পর ফোন আসতে শুরু করলো যে মিটিং ক্যান্সেল করতে হবে। কেন? বারবার যদি মিটিং ক্যান্সেল করি তার কি ইম্প্যাক্ট হয়, তার রিপারকেশন কি হয় মানুষের কাছে, এদের ধারণা নেই। তাই উপর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, নিজেরা কেউ বলতে পারছেন না সাহস করে। বলতে গেলে তারা জানেন তারা কি পাল্টা পাবেন, তাই নিজেদের বলার ক্ষমতা নেই। উপর থেকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উপর থেকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারখানায় কারখানায় অরাজকতা চলছে, লুটপাট চলছে কারখানায় কারখানায়। মানুষ তাই রব ছাড়ছে, মানুষ বলছে বাঁচাও, এদের হাত থেকে বাঁচাও, এই লোকগুলোর হাত থেকে আমাদেরকে বাঁচাও। মানুষ তাই রব ছাড়ছে। কদিন আগে এখানে অফিসারদেরকে, যারা এখানে অর্থ নিয়ে লোক ঢোকায়, তারা জোর করে গ্রাফাইটের অফিসারদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ম্যানেজমেন্ট সাইলেন্ট। 2-1 ম্যানেজমেন্টের লোক আছে যারা এদের সাথে মিলে আছে, কোটি 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 টাকা আত্মসাৎ করেছে, তারা সাইলেন্ট। গ্রাফাইটের যারা বিটেক ইঞ্জিনিয়ার, গ্রাফাইটের যারা বোনাফাইড অফিসার ইঞ্জিনিয়ার, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, অধিকার দিয়েছে? গ্রাফাইটের অফিসারদের রিক্রুটমেন্ট ইউনিয়নের দালালি করে নয়, আপনাদের দালালি করে নয়। গ্রাফাইটের অফিসারদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, তাদের মেধার ভিত্তিতে। তাদেরকে বের করে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? আমি গ্রাফাইটের অফিসারদেরকে বলছি, আপনারা জোট বাঁধুন, একসাথে লড়াই করুন। আমি আপনাদের সাথে প্রথম সারিতে থাকবো। কার ঘরে কথা মাথা আছে দেখবো যে আপনাদেরকে কারখানা কেটে ঢুকতে না। আজকে সমস্ত অফিসার্সরা ইউনাইটেড,
সমস্ত ওয়ার্কার ইউনাইটেড হয়েছে। গতকাল রাত থেকে শাসানো চলছে, চোখ রাঙানো চলছে, ভয় দেখানো চলছে যে টেন্ট জ্বালিয়ে দেবো, মঞ্চ জ্বালিয়ে দেবো, মঞ্চ ভেঙে দেবো, মিটিং করতে দেব না, সভা করতে দেব না। আমরা সভা করছি, ক্ষমতা থাকলে মঞ্চ ভেঙে দিন, সভা করতে সভা কালকে। আমি কালকেও বলেছি দলের নেতৃত্বকে সভা হবে, তারপরে যদি কিছু জিজ্ঞেস করার থাকে, বলার থাকে, আমি নিশ্চয়ইভাবে যাব এবং হচ্ছে যে বলবো, কিন্তু সভা হবে। আমরা ডাক দিয়েছি, বারবার এই সভাকে ক্যান্সেল করা যায় না। আমি জানি কিছু নেতার স্বার্থে ঘা লাগছে, যারা দুর্গাপুরটাকে শেষ করেছেন এই ট্রেড ইউনিয়নের নামে কিছু ধান্দাবাজ কোলাবাজ থেকে প্রশ্রয় দিয়ে দুর্গাপুরের ইন্ডাস্ট্রিকে শেষ করেছেন, দুর্গাপুরের রাজনীতিকে শেষ করেছেন। আজকে তারাই তাদের স্বার্থে আঘাত রাখে, যে সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে তো হচ্ছে মুশকিল। সুতরাং হচ্ছে যে এই সভা করতে দেওয়া যাবে না, ওকে আটকে রাখো, পেছন থেকে ধরে রাখো। আরে মশাই, কতদিন ধরে রাখবেন, কতদিন বেঁধে রাখবেন? বেঁধে রাখতে গিয়ে আপনাদের অবস্থাটা কিরকম হয়েছে জানেন? মূর্খ কালিদাসের মতো, যে ডালে বসে আছেন প্রকারান্তরে সেই ডালটাকেই কাটার চেষ্টা করছেন। বিশ্বনাথ পারিয়ালের ক্ষতি হচ্ছে কিনা জানি না, কিন্তু আপনাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। দল আছে, আপনারা আছেন, চেয়ারে আছেন, দল কালকে থাকবে না, আপনিও থাকবেন না, আপনাদের মন্ত্রিত্বও থাকবে না, আর অন্য এমএলএশিপও থাকবে না। কাকে কাদেরকে কার ক্ষতি করতে চাইছে? বিপিএল এ দেখার কেউ নেই, আমরা দেখতে চাইছি পেছন থেকে গোজ মেরে দেওয়া। শ্রমিকরা দিশেহারা, 26 দিন কাজ পেত, 15 দিন করে দেওয়া হচ্ছে। ডিএসপিতে গতকাল আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন। আমি চাইলে, আমি ওনাকে বলেছি, আমি চাইলে আপনি মাইক্রোফোনের সামনে দাঁড়াতে পারবেন? বলে হ্যাঁ, দাঁড়াতে পারবেন। বলেন আমি 30 দিন কাজ করতাম, 30 দিন আমার অ্যাটেন্ডেন্স, ডিএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 30 দিন আমার অ্যাটেন্ডেন্স হয়, কিন্তু আমি মাইনে পাই 15 দিনে। 30 দিন অ্যাটেন্ডেন্স হয়, মাইনে পাই 15 দিনে। আমাকে বসিয়ে দেওয়া হলো। আমি বললাম কেন বসিয়ে দেওয়া হলো? বললো আমায় প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনাকে কাজ করতে হবে না, আপনি পুরো পয়সাটা, পুরো বেতনটা আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন, শুধু আমাদের সাথে 2 দিন করে সময় দেবেন, সঙ্গ দেবেন। এদেরকে দল সমর্থন করছে, আজকে বিরোধ চলছে। এদেরকে দল সমর্থন করছে, সেখানেই দাঁড়িয়ে বিরোধ। আর এরা এই দলটাকে শেষ করছে, আমাদের প্রতিবাদ হচ্ছে সেইখানটা। কাদেরকে আপনারা সমর্থন করছেন? আমায় দায়িত্ব দিতে হবে না। আমার রেজিগনেশন লেটার আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আজকেই পাঠিয়ে দেবো। দল থেকে আজকেই পাঠিয়ে দেবো আমার রেজিগনেশন লেটার। কিন্তু মমতাদির কাছে, দলের সর্বোচ্চ নেত্রী মমতাদি আপনার ছবিটাকে দেখিয়ে 1998 সালের 1 জানুয়ারি যেদিন দল তৈরি হয়েছিল, সেদিন থেকে আপনার ছবিটাকে সামনে রেখে বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করে 25 সালের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি, লড়াই করেছি। আপনার বিরুদ্ধে ক্ষোভ ছিল না, কিন্তু বোঝাতে চেয়েছিলাম দলের কতিপয় নেতৃত্ব যারা ধান্দাবাজি করছে, দলটাকে শেষ করছে, তাদের বিরুদ্ধে আমি বারবার বলার চেষ্টা করেছি, সেদিন কেউ শোনেনি। আমি সেটা প্রমাণ করে দেখিয়েছি যে ওরা ভুল, আমরা ঠিক। আজ আবার বলছি আপনার কাছে, আমি করজোরে আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি নিজে দলটাকে দলের রাজ হাতে টেনে ধরুন, না হলে এইকে বাঁচানো যাবে না। আপনার দলের যারা নেতৃত্ব, তারা দলটাকে শেষ করতে চাইছে। আপনার সঙ্গে থেকে আপনাকে পিছন থেকে মিথ্যা করে দেব, তারা ছুরি মারতে চাইছে। আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, দলটাকে বাঁচান, দলটাকে রক্ষা করুন, আমরা আপনার সাথে থাকবো। আমাদের কিছু চাই না। আপনি বললে আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমার এমএলএ শিফটিকে রেজিগনেশন দিয়ে আমি এমএলএ শিফটাকে উঠাতে দেবো। আমাদের কিছু প্রয়োজন নেই, আমরা আপনার সাথে থাকতে চাই, আপনার আশীর্বাদ চাই, আপনার সমর্থন চাই, আমাদের কিছু চাই না। আর দুর্গাপুরের ভালো করুন, দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল এই জেলার মানুষের ভালো করুন, জেলার মানুষের মঙ্গল করুন, আমাদের তাতেই আনন্দ। পদ যাদের দরকার তাদেরকে দিন, কিন্তু দলটাকে রক্ষা করুন, দলটাকে বাঁচান।
দয়া করে আপনার দলের নেতৃত্বকে বলুন যেন চোরদেরকে সমর্থন না করে। আপনারা যাকে দায়িত্ব দিয়েছেন সেই যেন দলের কাজটা করে, দলের কাজটা করে, নাহলে দলকে বাঁচানো যাবে না। আপনাকে যারা বলছেন তারা মিথ্যে কথা বলছে, তারা মিথ্যে কথা বলছে, কারণ মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ওপর থেকে তারা দেখে। আর যারা চেয়ারে বসে আছেন তারা সবাই টবের গাছ, সিড থেকে জার্মিনেট করে প্রতিকূল অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে জীবনে কখনো দাঁড়াতে শেখেনি। আপনি দিয়েছেন তাই তারা পেয়েছে, তাই তারা বড় বড় কথা বলছে। কিন্তু মাটি থেকে যদি লড়াই করে উঠতে হতো তাহলে মাটির কথাটা বুঝতে পারতো। একা মাটির কথা বলছে। আমরা কেউ কিন্তু টবের গাছ নই, আমরা কিন্তু সিড থেকে জার্মিনেট করে প্রতিকূল অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে সংগ্রাম করে এই জায়গাতে উঠে এসেছি। আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকতে ভালোবাসি। চলে যাক সব, কিন্তু হচ্ছে মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের হয়ে কাজ করব। এটাই আমাদের চিন্তা, এটাই আমাদের দর্শন, এর বাইরে আর কোথাও কিছু নেই। তাই এদের বিরুদ্ধেই হচ্ছে যে গ্রাফাইট ইন্ডিয়া ম্যানেজমেন্টের কাছে আমি অনুরোধ করব, এরা দুদিকে খেলছে। কখনো কখনো চোরদেরকে তোল্লা দেয়, আবার যখন ওদের সাথে পেরে ওঠে না, ওরা যখন কীর্তি খেউরি করে, তখন আবার আমাদের লোকদেরকে ডেকে কথা বলে। গতকাল যখন আমাদের ছেলেরা গেছে, ম্যানেজমেন্ট বলছে বিশ্বনাথ পারিয়াল ঢুকে গালাগালি করবে না তো। আরে ভাই, গালাগালি করার কাজ করলে তো গালাগালি করতে হবে। গালাগালি করার কাজ করলে আমি কি ফুল দিয়ে তোমাকে ওয়েলকাম করবো? গালাগালি করার মতো কাজ করলে গালাগালি খেতে হবে। তুমি চোরদেরকে বসিয়ে টেবিলের ভিতরে গোপন বৈঠক করবে আর নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবে, শ্রমিকদের বুকের উপরে বুলডোজার চালাবে, প্ল্যানটাকে কি করে বন্ধ করে যায় তার ব্যবস্থা করবে, গ্রাফাইটটাকে ধ্বংস করা যায় তার ব্যবস্থা করবে। গ্রাফাইটটাতে লুট চলছে, লুট চলছে গ্রাফাইটে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই একই জিনিস চলছে। আর যেখানেই লড়তে যাচ্ছি না, সব মালিকরা এক হয়ে যাচ্ছে, সব মালিকরা এক ছাতার তলায় আসছে। আমি একদিন কলকাতায় আমায় ডেকে পাঠানো হয়েছিল, বলো তুমি এসো, তোমার সাথে সবারই কথা বলে দেবো। তো মালিকরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, बोले अरे विशुदा आपका साथ इतना अच्छा रिलेशन है, मैंने क्या किया जो मेरे को आप हाथ धो के पीछे लग गया। मैंने क्या किया, 5 साल कोई प्रॉब्लम नहीं हुआ, अभी का ये प्रॉब्लम हो रहा है। हमारा भाई 5 साल तो तुम पीएफ नहीं दिया, ये सही नहीं दिया, बोनस नहीं डाला, किसी को बोनस नहीं दिया। 2000 श्रमिक काम करता है, 200 को बोनस मिलता है, 1800 श्रमिक को बोनस नहीं मिलता है। तो आप अच्छा था 5 साल। अभी हम बोल रहे हैं, नारा लगा रहे हैं, आपको रात का नींद उड़ गया। बोले अरे आपका साथ इतना अच्छा रिलेशन है, मैंने तो कुछ नहीं किया, मैंने तो सब देता है, अल्लाह यूनियन लड़का को देता है, बाकी सब छागों का 14 नंबर है, बकरी का 14 नंबर है, उसको नहीं मिलेगा, आपको मिलेगा। এবারে বোনাসের সেটেলমেন্ট করেছে। আমি বলেছিলাম দলের সর্বোচ্চ নেতৃত্বকে, বোনাসের কারা পেয়েছে? একটা কারখানায় বালাজিতে 2000 শ্রমিক কাজ করে, 200 শ্রমিককে বোনাস দেওয়া হলো 15%, আর বাকি কাউকে 100 টাকা, 300 টাকা, 500 টাকা, আর সর্বশেষ হচ্ছে 1000 টাকা। আমি বলতে গেলেই বলছে যে হচ্ছে এই কারখানা বন্ধ করে দিতে চাই। আমি বলতে গেলেই বলছে যে কলকাতায় গিয়ে নেতাদেরকে কানে ভরে বলছে ये तो दादा बीजेपी हो गया, ये बीजेपी के साथ मिला हुआ आता है, ये ऐसा बोलता है तो ये बीजेपी का साथ मिला हुआ। दीदी को बोलिए इसको हटाने के लिए। अरे तुम क्या हटाएगा हमको, हम खुद छोड़ देगा, लेकिन लड़ाई जारी रहेगा, लड़ाई से पीछे हटने वाला नहीं है। আমরা তো লড়াই করেই বেঁচে আছি, লড়াই করেই সংগ্রাম করেই হচ্ছে যে মাটি থেকে উঠে দাঁড়িয়েছি। আর এখানে আমি একটা কথা বলে যাই, গ্রাফাইটে রিক্রুটমেন্ট করতে হবে। আমি প্রতিনিধি দল পাঠিয়েছি, রিক্রুটমেন্ট করতে হবে আর এখানকার বেকার ছেলেদেরকে চাকরির সুযোগ দিতে হবে। আর ওই রিক্রুটমেন্ট চোরদের হাত দিয়ে নয়, চোরদের হাত দিয়ে কোনো রিক্রুটমেন্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। আমি যেখানে দাঁড়িয়ে মিটিং করছি এই জায়গাটার নাম গোপীনাথপুর, আর এই গোপীনাথপুরের একজন ভদ্রলোক ছিলেন, তার নাম দুর্গাদাস চট্টোপাধ্যায়, তার নামেই দুর্গাপুর শহর তৈরি হয়েছিল। সেই মাটিতে দাঁড়িয়ে সভা করছি, আর সেই গ্রামের লোক, ওই দুর্গাদাস চট্টোপাধ্যায়ের গ্রামের মাটির মানুষ, গ্রামের লোক এই জমি দিয়েছে, তারপরে কারখানা হয়েছে। আমার স্বর্গীয় পিতা
মরার আগে আমায় বলেছিলেন আমার 10 কাঠা জমি ছিল এখানে, গ্রাফাইট ইন্ডিয়া সেটা অ্যাকুইজিশন করেছিল, আমরা জমি দিয়েছি, এই কারখানা তৈরি হয়েছে, আর সেই কারখানায় চাকরি পাবে বাইরের লোক, আর আমাদের লোকরা আমরা চুষবে, হতে দেব না, কারখানা কেটে দিয়ে দাঁড়িয়ে। আর চোরদেরকে বলে যায়, গ্রাফাইটের শ্রমিকদেরকে বলে যায়, সব জোট বাঁধুন, সব নিজেদের মধ্যে ইউনাইটেড হন, আমরা আপনাদের সাথে আছি। অফিসারদেরকে বলে যায়, ভয় পাবেন না, ওরা সংখ্যায় তিনটে চোর এক জায়গায়, বাকি সব এক জায়গায়, আপনারা সবাই জোট বাঁধুন, আমরা আছি আপনাদের সাথে, দেখবো কাদের ক্ষমতা বেশি, ওদের ক্ষমতা বেশি নাকি আমাদের ক্ষমতা বেশি। আমায় যদি মমতাদি আবার ডাকে, আমি মমতাদিকে বলবো যে দিদি চোরদেরকে দল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন, বাংলায় বিজেপির পদ্ম ফুল ফুটবে না, আর চোররা যদি থাকে তাহলে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হবে। চোরদের সাথে যদি কম্প্রোমাইজ হয় তাহলে বাংলায় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হবে, কেউ আটকাতে পারবে না। মানুষ চাইছে, মানুষ আপনাকে শ্রদ্ধা করে, মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আজও আপনার মুখাপেক্ষী, মানুষ জানে বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি একটার পর একটা প্রকল্প ঘোষণা করেছেন, গরিব প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আপনি যে কাজ করেছেন, যে লড়াই করেছেন, আর যে গোটা ভারতবর্ষকে বিক্রি করে দিতে চাইছে যে সরকার, তার বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছে? আপনি রুখে দাঁড়িয়েছেন, আপনি লড়াই করেছেন। কিন্তু আপনাকে যারা ঘিরে রেখেছে তারা আপনাকে ভুল বোঝাচ্ছে, তারা মিথ্যে কথা বলছে, তারা মিথ্যে কথা বলে দলটাকে শেষ করতে চাইছে, কারণ তাদের তো চাওয়া পাওয়া সবটাই শেষ হয়ে গেছে এবং তাদের ভরা পরিপূর্ণ হয়ে গেছে। তাই এখন তারা চাইছে স্কেপ করে যেতে, পালিয়ে যেতে। দলটা যদি না থাকে আর জবাবদিহি করতে হবে না, বলবো যে আমরা ক্ষমতায় নেই, কিন্তু ওরা ভুলে গেছে, ভরা পড়েছে, ঠিক আছে, পালিয়ে যেতে চাইছেন, ঠিক আছে, কিন্তু মানুষ সবটাই দেখেছে, পালিয়ে গেলেও মানুষ আপনাদের ক্ষমা করবে না, পালিয়ে গেলেও মানুষ আপনাদেরকে ছাড়বে না, এটা আপনারা মনে রাখবেন। বাড়ির বাইরে বেরোলেই মানুষ হচ্ছে আপনাদের বুঝে নেবে, কারণ আপনারা যা কাজ করেছেন এখন শুধু ভয়ে আছেন, এখন শুধু ভয় পাচ্ছেন যে এখন কিছু করলে প্রশাসনিক ব্যবস্থা নেবে, এখন কিছু করলে আমাদের বিরুদ্ধে লোক লেলিয়ে দেওয়া হবে, তাই ভয়ে চুপ করে বসে আছেন। কিন্তু সময় আর বেশি দিন নেই যে হচ্ছে বাইরে বেরোলে দেখবেন হচ্ছে যে আপনাদের কি অবস্থা দাঁড়ায়, এটাও মাথায় রেখে দেবেন যারা সব করছেন। আমি অবাক হয়ে গেছি, বলে মুনিসিপালিটির লোক অফিসার ইঞ্জিনিয়ার, সে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছে, তার মেধার ভিত্তিতে এখানে ইন্টারভিউ দিয়েছে, চাকরিতে ঢুকেছে। আরে ভাই, আপনাদের মতন ওই 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে তারা চাকরিতে ঢোকেনি, ওরা আছে তাই গ্রাফাইট প্ল্যান্টটা দাঁড়িয়ে আছে, ওরা কাজ করে তাই প্ল্যান্টটা দাঁড়িয়ে আছে। আপনি তো মশাই ওই গ্রাফাইটের গোল পার্কে তাস খেলেন, আর একদিন একটা অ্যাটেন্ডেন্স কার্ড পাঞ্চ করেন একবার, আর 3 দিনের পয়সা তোলেন, কি তাই তো? একবার কার্ড পাঞ্চ হয় আর 3 দিনের পয়সা তোলে, 3 দিনের পয়সা তোলে। গ্রাফাইটটাকে লুট করছে, আর কিছু অফিসার এদেরকে লুট করার সুযোগ করে দিয়েছে, বিনিময়ে অফিসারটাও লুট করছে। স্পেয়ার পার্ট, নতুন স্পেয়ার পার্ট 2 দিন আগে এসছে কয়েক কোটি টাকা, সেইটাকে খুলে নিয়ে গিয়ে ঠিকাদারদের সাথে সমঝোতা করে সেটাকেও বিক্রি করে দেওয়া হচ্ছে। আবার নতুন স্পেয়ার পার্টস চলে গেল, পুরনো স্পেয়ার পার্টস লাগিয়ে দেওয়া হলো। এই চলছে গোটা গ্রাফাইট ইন্ডিয়াতে, নিয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে, সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, সবাই মিলে করে কর্মে খাচ্ছে। তো হচ্ছে এর বিরুদ্ধেই হচ্ছে যে আমাদের লড়াই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, মমতাদির প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে, তিনি যেভাবে বলেছেন সেইভাবেই আজকে দলের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আর কিছু লোক কালকে থেকেই উত্তপ্ত করছে, কর্মসূচি বন্ধ করে দিতে হবে, এই কর্মসূচি করা যাবে না। আমি বলেছি করবো, কাম হোয়াট মেবি, আমাদের বের করে দিন, আমাদের সব রেডি আছে, কোনো অসুবিধা নেই। আমি কথা দিচ্ছি যে আমরা বিরোধিতা করবো না, আপনারা করুন, কিন্তু যেন ভালো হয়, মানুষের যেন ভালো হয়, মানুষের যেন মঙ্গল হয়, মানুষের ভালো কাজ করুন। আমাদের নৈতিক সমর্থন আপনাদের সাথে থাকবে, আমাদের দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার দরকার নেই। মানুষ চাইলে আমরা আবার ঘুরে আসবো, মানুষের ভালোবাসা থাকলে আমরা আবার ঘুরে আসবো, কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আমি যদি মানুষের সাথে থাকি, মানুষ আবার আমায় সমর্থন করবেন, আবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা সেই থিওরিতে বিশ্বাস করি। আমরা
তো মানুষের উপরে ভোট দিয়ে নির্বাচিত করে, যারা নির্বাচনে জিততে পারে না, একটা নির্বাচনে জিততে পারে না, ওয়ার্ডে দাঁড়িয়ে যাদের 5টা লোকের সাথে সম্পর্ক নেই, তারা বলছে তারা সব হচ্ছে যে নেতা হয়ে গেছে। আজকে তার পরিণতিটা এই জায়গায় দাঁড়িয়েছে। তো এখানে গোটা দুর্গাপুরে আজকে গ্রাফাইট দিয়ে শুরু হলো, পরের দিনকে বালাজি, দুর্গাপুর ইস্পাত প্রকল্প, দুর্গাপুর প্রজেক্ট, সমস্ত কারখানার গেটে যেখানে যেখানে মালিকরা বেগরবাই করছে, পিএফ দেবে না, ইএসআই দেবে না, বোনাস দেবে না, স্ট্যাটুটারি কোনো বেনিফিট দেবে না, সেখানেই লড়াই শুরু হবে, সেখানেই লড়াই শুরু হবে। আমি দেখতে চাই কে আমাদের আটকাচ্ছে, আমরা দেখতে চাই কাদের ক্ষমতা আছে। হয় আমাদের কাজ করতে দিন, লড়াই করতে দিন, যদি ভুল লড়াই করে থাকি, ভুল কাজ করে থাকি, দেখে বলুন যে ভুল কোনটা করেছি, ঠিক কোনটা করেছি, আর না হলে অব্যাহতি দিন। আমরা হাত জোর করে ঘরে গিয়ে টাকা বাই বাই করে ঘরে বসে থাকবো, আমরা বিরোধিতা করব না। আমাদের কোনো লোভ নেই, আমাদের কোনো মোহ নেই। জেলা সভাপতিও বলেছেন, আমিও বলছি, আমার 1 সেকেন্ড সময় লাগবে সবটাই। ইভেন আমি নির্বাচিত প্রতিনিধি, মানুষ আমায় ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক করে পাঠিয়েছেন বিধানসভায়। আমি কথা দিচ্ছি মমতাদি, আপনি বললে 1 সেকেন্ড সময় লাগবে না, এমএলএ সিট সহ সবটাই আপনার হাতে আমি তুলে দিয়ে চলে আসবো। আমাদের প্রয়োজন নেই, আমরা দুর্গাপুরের ভালো চাই, দুর্গাপুরের মঙ্গল চাই, দুর্গাপুরের সার্বিক কল্যাণ চাই। এইটুকু করার সুযোগ করে দিন, এইটুকু করার সুযোগ করে দিন। গত 2 বছর ধরে, আমি আজকে নতুন করে বলছি এমনটা নয়, গত 2 বছর আগে আপনি যে দিন থেকে দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই দিন থেকে একই কথা বারবার আপনাকে বলেছি, বারবার দায়িত্ব দিয়েছেন, আর বারবার এই দলের নেতৃত্ব পেছন থেকে টেনে ধরতে চাইছে। আমি জানি না ওদের কি ইন্টেনশন আছে, এর পেছনে কি অভিমুখ আছে, রাজনৈতিক অভিমুখ আছে, রাজনৈতিক সন্ধি আছে, আমি জানি না। কেন এরকম করা হচ্ছে? আখেরে কাদের লাভ করা হচ্ছে? কাদেরকে এই সুযোগ করে দেওয়া হচ্ছে? বিরোধীদের হাতে সেই সুযোগ তুলে দেওয়া হচ্ছে। আজকে এই ধরনের বিরোধীরা রাজনৈতিকভাবে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে, রাজনৈতিকভাবে তারা বাড়তি জায়গা পাচ্ছে, বাড়তি অক্সিজেন পাচ্ছে। শুধু এই কারণে দয়া করে এটাকে বন্ধ করা হবে। আমি এই কটা কথা বলে আগামী দিনে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে অগ্রাধিকার দিয়ে গোটা দুর্গাপুর শিল্পাঞ্চলের লড়াই শুরু হবে। সেই লড়াইয়ে আমি আপনাদের সঙ্গে চাইব, দুর্গাপুরের মানুষদের সঙ্গে চাইব। আপনারা অতীতে ছিলেন, আগামী দিনেও আপনারা থাকবেন, আমি এটা বিশ্বাস করি এবং আপনাদের উপরে ভরসা রাখি। সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি এসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা সকলেই আজকে এই সবাই এসছে। আপনারা সত্যটাকে তুলে ধরুন, যাতে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যায়। যারা অন্যায় করছেন তাদের বিরুদ্ধে সত্যটাকে, সঠিক তথ্যটাকে তুলে ধরুন, যাতে গোটা দুর্গাপুর নয়, গোটা জেলার মানুষের কাছে, গোটা বাংলার মানুষের কাছে যারা অন্যায় করছে, যারা শাসনের নামে শোষণ করছে, যারা শ্রমিকদেরকে আত্মসাৎ করছে, যারা শ্রমিকদেরকে বঞ্চিত করছে, যারা শ্রমিকদেরকে চুষে খাওয়ার চেষ্টা করছে, তাদের মুখ আর মুখোশটাকে উন্মোচিত করুন। আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখবো। আমি এই অনুরোধ রেখে আপনাদের উত্তর ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দল থেকে বারণ করা হয়েছে, তারপরে কলকাতা থেকে তো মিটিং মিছিল যাওয়ার জন্য বারণ করা হয়েছিল, তারপরে এলাম। আমরা আগেই কমিট করেছি, 2 দিন আগেই বছর আগে কমিট করেছিলাম যে প্রস্তুত মিটিংয়ে আসবে, এবং এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত মানুষের অ্যাসপিরেশন, এত মানুষের আশা আকাঙ্ক্ষা, এত মানুষ আমাদেরকে ভরসা করে। আজ যারা আমাদেরকে বারণ করেছিল তাদের কথা যদি শুনতাম, তাহলে এত মানুষের কাছে আমরা বেঈমান সমান। মানুষের পাশেই আমরা থাকবো এবং মানুষের পাশে আমরা থাকি, এবং আগামী দিনেও মানুষকে নিয়েই আমরা চলব। যারা কলকাতা থেকে এই ধরনের নির্দেশ দিচ্ছেন তাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা মানুষের পালস বোঝেন না, তাই এই ধরনের নির্দেশ দেন। 18 তারিখ আমি দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি, এটা কথা আমরা দলের কথা। শুভেন্দু অধিকারী, আমি এটা
এটা বলেছি যে ববি হাকিম আর শুভেন্দু অধিকারী যদি তুলনা করা হয় তাহলে শুভেন্দু অধিকারীর কন্ট্রিবিউশন ববি হাকিমের চেয়ে অনেক বেশি আছে। এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু হ্যাঁ এই মিটিংয়ে মূলত আমি যেটা বলতে পেরেছিলাম যে আজকের মিটিংটায় ওরা আসতে দিতে চাইছিল না, আমাকেও আসতে দিতে চাইনি, বিশুদাকেও চেয়েছিল এই মিটিংটা না করতে। কিন্তু অনেকে আছে যারা চাইনি যে আজকের মিটিংটা হোক, বা চাইনি যে আমরা দুজন মিলে এই মিটিংটা করি। কয়েকজন ব্যক্তি তো এর সঙ্গে যুক্ত আছেই, তো আমরা তো এটাই বলছি যে ওই ব্যক্তিদেরকে সরিয়ে দাও, তৃণমূল ইমেজ ক্লিন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তৃণমূল কংগ্রেসের কয়েকজন ব্যক্তি তারা খারাপ কাজ করছেন, তারা অনৈতিক কাজ করছেন এবং সে পাপের বোঝা আমাদেরকে বহন করতে হচ্ছে। সেই জন্য তো আমরা চাইছি ওই ধরনের ব্যক্তিদেরকে সরিয়ে দাও, যারা ক্লিন ইমেজে প্রচুর মানুষ আছেন, যারা মানুষের জন্য কাজ করতে চান, তাদেরকে সামনে রাখুন, তাহলে এই দলের ভাবমূর্তি ভালো হবে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেখানে দরদ ত্যাগী হচ্ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো দরদ করানোর জন্য নিজে এগিয়ে আসছে না। বারংবার আপনার এবং বিশ্বনাথ পাটিলের কণ্ঠ শোনা গেল দিদির প্রতি একটা আবেদন, একটা অনুরোধ। দিদি যদি আপনাদেরকে ডেকে থাকেন তাহলে কি দলের প্রতি আবার আপনারা সেই সবাই তো দলেই আছি, আর দিদি নিয়ে কোনো মন্তব্য করার মতো বড় লেভেলের লিডার আমরা নই। দিদি আমাদের সবার মাথার উপর আছে, বাংলার সবার মাথার উপর আছে, অ্যাকচুয়ালি ওনার নিয়ে মন্তব্য করার মতো জায়গা আমরা নেই। কিন্তু কলকাতার লিডাররা যেটা করছেন বারে বারে আপনি গত ধরে কলকাতার নেতারা যা করছেন, বিশ্বনাথবাবু তাই করবেন একই বলেন, তাহলে কি দিদির কন্ট্রোলে তারা নেই এমন প্রশ্ন তো উত্তর শুরু হবে। আমরা এটা কেন বলবো যে দিদির কন্ট্রোলে তারা নেই? আমরা তো আমাদের বক্তব্য দিদির কাছেই পৌঁছে দিচ্ছি। আসানসোলে দুর্গাপুরে মানুষ কী চায় সেটা আমার বক্তব্যের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, বিশুদাও তাই বলেছেন। আমরা তো দিদির কাছেই এই বক্তব্য তুলে ধরতে চাইছি যে এই অঞ্চলের মানুষ আপনাকে খুব ভালোবাসেন এবং আপনার প্রকৃত সৈনিক হিসাবে প্রচুর ছেলেরা আছে যারা কাজ করতে চায়, তাদেরকে সে কাজ করার সুযোগ করে দাও, এটুকু চাইছে। এরপর যদি দলের থেকে কঠিন সিদ্ধান্ত নিতে বলে কিন্তু সেই সিদ্ধান্ত মাথা পেতে না, দেখুন এটা ঠিক যে আমরা দিদির সঙ্গেই থাকতে চাই, দিদিকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু বিশুদা এবং আমরা দুজনেই বলেছি যে যারা দিদির পরে যারা আছে, যারা এই ধরনের অন্যায়কে সমর্থন করছে, তাদের দলদাস হয়ে যদি থাকতে হয় তাহলে আমরা তাদের দলদাস হয়ে থাকাচ্ছি, আসানসোল দুর্গাপুরের মানুষের সঙ্গে থাকাটা অনেক বেটার। তাহলে কি পুলিশ যদি এরপর দল থেকে আপনাদেরকে বিতাড়িতই করে, যেভাবে আপনারা বললেন যে আশঙ্কার কথা বিতাড়িত মতো হয় ইস্যু থাকে না, যেহেতু গতকাল এই ধরনের একটা মেসেজ এসছে আমাকে, ওনাকেও দেওয়া হয়েছে মিটিংটা ক্যান্সেল করে দাও, কার স্বার্থে করা হবে? আমরা তো এখানে শ্রমিকদের স্বার্থে কথা বলছি, উনি তো শ্রমিকদের স্বার্থে লড়াই করছে, বেকার ছেলেরা যেন চাকরি পায় তার জন্য লড়াই করছে। তাহলে এটা থেকে বিরত থাকতে বলা হচ্ছে কেন? যারা বিরত থাকতে বলছে তারা কারা? তাদেরকে এই অধিকারকে দিই, তাদের এই অধিকার আমরা মানি না, তাদের কথা মানি না, তাদেরকে মানব না, তাদের এই ধরনের কোনো নির্দেশও মানব না। দিদির তো সর্বোপরি দিদির যখন 18 তারিখ 28 তারিখ দিদির রাত 12টায় ডাকলে ওনার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, ওটা নিয়ে কোনো বিতর্ক নেই।